তো আমাদের যে ফিজিক্সের জন্য যেসব ক্যালকুলাস তোমাদের সবচেয়ে বেশি দরকার পড়ে সেগুলো ক্যালকুলাস গুলোর মধ্যে সবচেয়ে এই যে এইগুলো সবচেয়ে বেশি লাগে। ঠিক আছে, এই যে এটা দিয়ে এন এক্স টু দি পাওয়ার কত এন মাইনাস ওয়ান, সাইন এক্স কে করলে কজ এক্স, কজ এক্স কে করলে মাইনাস সাইন এক্স, এই টাইপের ইন্টিগ্রেশন পুরো ফিজিক্সে খুঁজে তুমি হয়তো একটা চ্যাপ্টারে পাইতে পারো। ঠিক আছে, একটা চ্যাপ্টারে আছে, এরপরের যে চ্যাপ্টারটা করবো আমরা পর্যাবৃত্ত গতি, ওইখানে আছে। তো তাছাড়া আর সব চ্যাপ্টারে তোমার হচ্ছে এটাই পাওয়া যায়। ঠিক আছে, তো এখন কথা হলো যে পোলাপান হচ্ছে এই সূত্রটাই পারে না, কারণ তারা কোনোদিন খুলেও দেখে না, একটু ভালো বাসায় বসে প্র্যাকটিসও করে না। অনেকেরই দেখা যায় যে খুব ভালো কনসেপ্ট তারা পাইছে, সহজেই মনে করে যে দেখার সাথে সাথে পারা যায়। অনুরূপভাবে ইন্টিগ্রেশনের ক্ষেত্রেও এই যে এই সূত্রটাই আমাদের সবচেয়ে বেশি লাগে। এই যে এই সূত্রটা সবচেয়ে বেশি লাগে, আর অন্য কোনো সূত্র খুব একটা লাগে না। আর একটা সূত্র তোমাদের শুধু একটা চ্যাপ্টারে লাগছিল, এটা সমান হচ্ছিল কত লন এক্স। তো এই দুটো সূত্র মুখস্থ করে দুটো অঙ্ক করতে খুব একটা কষ্ট হওয়ার কথা না, যেখানে তুমি হাজার হাজার সূত্র মুখস্থ করতেছো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের, কিন্তু পোলাপান এই দুটোর প্রতি কোনো ইন্টারেস্টই দেখা যাচ্ছে না। এর কারণে আরো ক্যালকুলাস তাদের কাছে আরো কঠিন হয়ে যাচ্ছে দিনকে দিন। তবে এখন যে সময়, সেই হিসাবে এদের কাছে এগুলো তোমার আসলে ব্যাপার হওয়ার কথা না, কারণ অনেক স্যাররাও কিন্তু ক্যালকুলাস করে ফেলছে। কিছু বললে সবাই একটা কথা বলে যে আমাদের ক্যালকুলাস করায়নি, স্যাররা ক্যালকুলাস করায়নি। এটা আসলে অজুহাত, অজুহাত ছাড়া আর কিছুই না। তুমি এতদিন ধরে একটা সূত্র নর্মাল এক্স টু দি পাওয়ার ফোর কে ডিফারেন্সিয়েট করলে কত হবে, এগুলোই যদি না বলতে পারো, তাহলে সায়েন্স ছেড়ে দাও। ঠিক আছে, একটা সূত্র, এটাকে জাস্ট এন এর বদলে তুমি খালি ফোর বসাবা, বসায় এটা করে কত আসবে, এটা তুমি বলো যদি আমার মাস্টার করায়নি, তুমি যদি এই কথা বলতেই থাকো, তাহলে ফিজিক্স সায়েন্স ছেড়ে দাও। ঠিক আছে, আর একটা কথা বলে রাখি, অনেকে তো সায়েন্স নেয় ঝুলের বসে, যে অমুক সায়েন্স পড়তেছে আমিও সায়েন্স পড়বো, সায়েন্সে সোনা পাওয়া যায়, ঠিক আছে আমিও একটু সোনা নিব, সোনার গলার মালা বানায় রাখবো। ঠিক আছে, এটা একটা কথা। আর একটা বাসা থেকে চাপ দেয়, কিন্তু নিজে পড়াশোনা করে না। সায়েন্সে পড়তে হবে, সায়েন্সে যেরকম অপরচুনিটি আছে পড়তে হয় ওই রকম। ঠিক আছে, তো তার মধ্যে হলো আমি অন্তত আমার রাজশাহীর যত স্টুডেন্ট আছে সবগুলোকে একটা কথা বলছি, যদি তুমি ক্যালকুলাস না পারো, সায়েন্স ছেড়ে দাও। সায়েন্স পুরোপুরি বাদ তোমার জন্য, তোমার আর সায়েন্সে পড়ার যোগ্যতাই নাই। হ্যাঁ আছে, একমাত্র তুমি যদি বোটানিতে চলে যাও, বোটানি বা জুলজি নিয়ে যদি পড়ো, উদ্ভিদ বিজ্ঞান বা মেডিকেল সায়েন্সে যদি চলে যাও, এছাড়া আর কোনো জায়গায় তোমার সায়েন্স পড়ার দরকার নেই। ঠিক আছে, তুমি যদি ক্যালকুলাস না পারো তাহলে সায়েন্স ছেড়ে দাও। ঠিক আছে, সায়েন্সের কোনো সাবজেক্টে পড়ার দরকারই নাই, কারণ তুমি ইঞ্জিনিয়ারিং লাইনে পড়ো বা তোমার আসলে ফিজিক্স বা ম্যাথের মধ্যে তো ক্যালকুলাস থাকতেছে, এগুলো আরো হায়ার লেভেলের অনেক জিনিসপত্র গুলো আসবে, সবই তোমার হচ্ছে হবে তোমার ক্যালকুলাসের মাধ্যমে। ঠিক আছে, আর তুমি যদি এখন এক্স পেপার এন কে নিয়ে যদি পড়ে থাকো, তাহলে তোমার জন্য বেটার, যদি বিভাগ চেঞ্জ করার সুযোগ থাকে সায়েন্স ছেড়ে দিয়ে চলে যাও। ওই ঝুলের বসে পইরা দেখবা যে তুমি জীবনে কিছু করতে পারবে না তখন। ওই আর্টস কমার্স নিয়ে পড়লে মনে করো যে তাও কিছু একটা করতে পারতা, জীবনে হয়তো কিছু একটা ভালো পজিশনে যাইতে পারতা। সায়েন্সে কিছুই পারবে না, খালি মানুষের দ্বারা দ্বারা ঘুরে ঘুরে চা চা করার লাগবে। ঠিক আছে, তো যাই হোক, আমরা হচ্ছে একটু অন্তরীকরণ শুরু করবো, ক্যালকুলাসটা শুরু করি। আমার আজকে মূলত ম্যাকলোরিনটাই নিয়েই পড়ানো। গতদিন আমাকে একটা মেসেজ দিচ্ছে সেকেন্ড ইয়ারে, তোমাদের পর্যাবৃত্ত গতি চ্যাপ্টারে একটা সৃজনশীল আসছিল, ওই সৃজনশীল ওই পারেনি, মানে পারবে সহজ, কিন্তু সিস্টেমটা বুঝতে পারতেছি না কি হিসাবে। তো ওটাই পড়ে দিলাম, ওখানে ম্যাকলোরিন দিয়ে করছে, তো সেটাই বলে দিলাম যে ম্যাকলোরিন দিয়ে করা হয়েছে এখানে। তো যাই হোক, আমাদের কিন্তু লাগবেই এটা, লাগবে বলতে মুখস্থ করলেই হয়, আর যারা বোঝার দরকার বুঝে নিবা। ক্যালকুলাস হলো দুই প্রকার, একটা হলো অন্তরীকরণ আর একটা হলো যোগজীকরণ। আর অন্তরীকরণ করা হয় কোনো কিছু তোমার ছিল ঢাল নির্ণয় করার জন্য। ঠিক আছে, কোনো কিছু ঢাল নির্ণয় করতে তোমার হচ্ছিল অন্তরীকরণ। কি এমনটা লাগে কত হয়। এই, আর যোগজীকরণ করা হয় তোমার ছিল ক্ষেত্রফল বের করার জন্য। ঠিক আছে, অন্তরীকরণ করা হয় তোমার ঢাল নির্ণয় করার জন্য, এবং যোগজীকরণ করা হয় তোমার ক্ষেত্রফল নির্ণয় করার জন্য। তো এই ক্যালকুলাসের হলো দুইটা পার্ট, একটা হলো অন্তরীকরণ, একটা হলো যোগজীকরণ। এই যে আমার খসখস, না, আমি পাগল হয়ে যাব।
আচ্ছা, তো একটা হলো তোমার হচ্ছে ঢাল নির্ণয় করতে হয়, আর অন্তরীকরণের সাহায্যে তোমার ঢাল নির্ণয় করা হয়, আর যোগজীকরণের সাহায্যে তোমার হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় করতে হয়। তা আমরা আগে শুরু করি অন্তরীকরণ নিয়ে, তারপর যোগজীকরণে আস্তে আস্তে যাব। ঠিক আছে, আসো। ক্ষুদ্র ক্ষুদ্র নিয়ে কাজ করে ক্যালকুলাস, এটা ঠিক, কিন্তু আসলে ক্ষুদ্র ক্ষুদ্র বলাটা বলবে হলো আর্টস কমার্সের ছাত্ররা। ঠিক আছে, আর্টস আর কমার্সের ছাত্ররা বলবে যে ক্যালকুলাসের হিসাব কি হবে, ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসপত্র নিয়ে কাজ করবে। এটা হলো আর্টস আর কমার্সের ছাত্রের উত্তর। তুমি সায়েন্সের ছাত্র হিসাবে তোমার উত্তর হবে যে অন্তরীকরণের সাহায্যে তোমার ঢাল নির্ণয় করা হয়, আর ওটা যোগজীকরণের সাহায্যে তোমার ক্ষেত্রফল নির্ণয় করা হয়। ঠিক আছে, এটা হলো তোমাদের উত্তর হবে। তো যাই হোক, এখন একটু জিনিস দেখো ঢাল কিভাবে নির্ণয় করতে হয়। এটা মনে করো এক্স অক্ষ y অক্ষ সবাই জানে, এটা একটা সরল রেখা। সরলরেখার এক্স অক্ষের এক্স অক্ষ, এটা হলো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, এক্স অক্ষের ধনাত্মক দিকে, এটা কিন্তু এক্স অক্ষের ধনাত্মক দিক, পাশে প্লাস, আর এই পাশে অপোজিট দিকে কি হয় তোমার মাইনাস। মাইনাসের দিকে না, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে, যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টের মানটাই হলো ঢাল। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্ট, ট্যানজেন্টের মানটাই হলো কি তোমার ঢাল। ঢালকে এম দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, আচ্ছা। তো এই ঢাল বের করার সূত্র হলো, যদি তোমার কোণ দেওয়া থাকে তাহলে এইভাবে বের করা যায়। আচ্ছা, আর একটা হলো যদি গ্রাফ কাগজে যদি তুমি বসাও, গ্রাফে যদি যায় তুমি যদি বসাও, তাহলে এখানে দুটো বিন্দুর স্থানাঙ্ক হয়তো তুমি বের করে নিতে পারবা। এখানে হলো x1, এখানে হলো কত y1, এখানে হলো কত x2, আর এটা হলো কত তোমার y2। তাহলে এখান থেকে কিন্তু ঢাল বের করার সূত্র আরেকটা আছে, কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর। কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই হলো ভুজদ্বয়ের অন্তর। এটাকে কিন্তু আরেক ভাবে লেখা যায় ডেল্টা ওয়াই ডিভাইডেড বাই হলো কত ডেল্টা এক্স, মানে পরিবর্তন বুঝাচ্ছে। ডেল্টা মানে তো কি বোঝায় তোমার, পরিবর্তন বুঝায়। ঠিক আছে, আচ্ছা। আরেকটা জিনিস একটু খেয়াল করে দেখো, যদি আমি একটু এইটাকে একটু এইভাবে যদি আরেকটু আঁকাই, এই সাইডে এই ছবিটাকে আরেকটু যদি ভালো করে এখানে একটু একটু আঁকাই দেই, এরকম করে দেওয়া আছে তাই না। তো দুটো বিন্দু, এইখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু আমরা নিছিলাম, এই একটা বিন্দু, এই একটা বিন্দু। এটার স্থানাঙ্ক হলো x1 y1, এটার স্থানাঙ্ক হলো কত x2 y2। আচ্ছা, তো এই বরাবর যদি নিচের দিকে যদি যাও, তাহলে এটার স্থানাঙ্ক হলো কত তোমার x1, এক্স অক্ষ বরাবর, আর এটার স্থানাঙ্ক হলো তোমার হলো কত x2। আচ্ছা, এইটুকু হলো তোমার x1, এখান থেকে এইটুকু হলো তোমার হলো কত x2, মানে মূল বিন্দু থেকে হিসাব করতে হয় সর্বদা। তাহলে এর মাঝের টুকু কতটুকু হচ্ছে, মাঝের টুকু ডেল্টা এক্স, তাহলে এইখান থেকে এইটুকু হবে কত তোমার ডেল্টা এক্স। ঠিক আছে, অনুরূপ ভাবে লাল কালি দিয়ে দেখে দিচ্ছি, এই বরাবর যদি চলে যাও তাহলে এইখান থেকে এইটুকু হলো তোমার হলো কত y2, আর এখান থেকে এইটুকু যদি চলে যাও তাহলে এইটুকু হবে কত তোমার y1। তাহলে মাঝখানে টু কত হবে, y2 থেকে যদি তুমি y1 টা বাদ দাও তখনই তো মাঝখানে তুমি ডেল্টা y পাবা। ওই জিনিসটাকে তুলে লাল কালার দিয়ে দেখাই দিচ্ছি, এইটুকু হলো তোমার হলো কত ডেল্টা y। ঠিক আছে, তার মানে এখানে কিন্তু একটা সমকোণী ত্রিভুজ অটোমেটিক তৈরি হয়ে যাচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, এখান থেকে যদি এইটাকে পিছন দিকে বর্ধিত করা হয়, তাহলে এখানে একটা কোণ তৈরি করবে, ঠিক কি না। এটাকে আমরা থিটা বলতেই পারি। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টের মানটা হলো কত থিটা, এক ঢাল। তো এই কোণটা যদি থিটা হয়, অটোমেটিক এই কোণটা থিটা হতে বাধ্য, এই কোণটাও থিটা হতে কি বাধ্য, কারণ কি এটা আর এটা তোমার হচ্ছে অনুরূপ কোণ। তাহলে এখান থেকে একটু দেখো, এগুলো একটু ঘিজিমিজি হয়ে আছে, এগুলো একটু হালকা করে মিশাই দেই, এগুলো একটু হালকা করে মিশাই দেই। তাহলে এখান থেকে একটু দেখো কি কি আসে। এটা হলো ভূমি, এটা হলো লম্ব, এটা হলো অতিভুজ। ঠিক আছে, তাহলে আমাদের ট্যান থিটা সমান লেখা যায় লম্ব ভাগ হলো অতিভুজ। তাহলে ঢাল বের করার সূত্র হলো আরেকটা আছে, সেটা হলো তোমার লম্ব ভাগ হলো ভূমি, লম্ব ভাগ হলো কত তোমার ভূমি। ঠিক আছে, তাহলে ঢাল বের করার সূত্র দেখো অনেকগুলো করে ফেলছি। সরল লেখা যারা করছো এতদিনে করা উচিত, সরল লেখা অন্তত করা উচিত। ঠিক আছে, এই সরল লেখা যারা করছো সেখান থেকে ঢাল বের করার একটা সূত্র আছে, মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই হলো কত ওয়াই এর সহগ, মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই হলো কত ওয়াই এর সহগ। তা আমাদের ওটা লাগতেছে না। আচ্ছা, তো এখন দেখো এই পর্যন্ত তো বোঝা গেছে তাই না। আচ্ছা, আর একটা জিনিস আমি এখান থেকে একটু দেখাতে চাচ্ছি। হ্যাঁ বলো।
কেন ক্লাসে জয়েন করতে পারবে না কেন? তাহলে এখন কি করি বলো? রেকর্ড করতেছি তো, রেকর্ড ভিডিও দেখবে নি? এখন এটার থেকে বাইরে হয়ে আবার ফেসবুক লাইভে আরেক ঝামেলা হয়ে যাবে না? এটা তো প্রতিদিনই থাকে, এটা আবার নতুন কি? যে আর একজন ভাই গ্রুপে দেই না। কও, কি আর কই? দেখো একটু চোখ কান খুলে দেখো গ্রুপে আছে। আচ্ছা, তাহলে এম ইজিক্যালস টু হলো তোমার tan থিটা ইজিক্যালস টু তোমার লম্ব বা ভূমি, এগুলো মোটামুটি লেখা যায়। আর একটা জিনিস দেখো, যদি কোনো কারণে এই ডিসটেন্সটা যদি ক্ষুদ্র হয়, ক্ষুদ্র করব কেন তার কারণটা একটু পরে বলতেছি। এটা যদি ক্ষুদ্র করো তাহলে সেক্ষেত্রে আমাদের দেখো, এটা যদি তোমার ছোট হয়, অতিভুজ যদি তোমার ছোট হয়, তাহলে সেক্ষেত্রে কি হয়? দেখো এরকম একটা শেপ যদি হয় এরকম, অতিভুজ যদি এরকম হয়, তার জন্য দেখো এই ব্যবধানগুলো কিন্তু তোমার ছোট ছোট হয়ে গেল, এই যে এটা আর এটার মান কিন্তু তোমার ছোট ছোট হয়ে গেল। ঠিক আছে? আরো যদি ছোট হয় যে একটু দিলা, তখন যা দেখবে যে অতিভুজ যদি ছোট হয় অটোমেটিক এটা আর এটা তোমার ব্যবধান যেটা আছে, ভূমি আর লম্বর যে ব্যবধান, এটা কিন্তু অটোমেটিক ছোট হয়ে যায়। ঠিক আছে? তো সেই হিসাবে কিন্তু আমরা এই জিনিসটাকে, যদি তোমার যদি তোমার অতিভুজ যদি ক্ষুদ্র হয় তাহলে আমরা কিন্তু এইভাবে লিখতেই পারি যে ব্যবধানটা অনেক অনেক হলো কি ক্ষুদ্র, অনেক অনেক হলো কত ক্ষুদ্র। যদি অতিভুজটা ক্ষুদ্র হয়, এটাকে তোমরা আসলে ম্যাথে প্রমাণ দেখাইছে, এটাকে এইচ ধরা হয়েছিল, এইচ টেন্স টু জিরো, মূল নিয়মের সূত্রের প্রমাণ প্রমাণ করছো। আমার তো দরকার নাই, ম্যাথ এখন সূত্র প্রমাণ করতে গেলে আমার ম্যাকলোরিন হবে না। ঠিক আছে? তাহলে এই জিনিসটার বদলে বিজ্ঞানীরা বললো যে বারবার লেখা লাগবে লিমিট ডেল্টা টেন্স টু জিরো, ডেল্টা ওয়াই ভাগ হলো ডেল্টা এক্স, এই জিনিসটা বারবার বারবার লিখতে হবে। এই জন্য বিজ্ঞানীরা এই জিনিসটার বদলে এই ট্রামটা দিল। ভাবা যায় এখনো পোলাপান আসতেছে, এগুলা কেমনটা লাগে? তো অটো জয়েন তো খুঁজে পাইলাম না, তো কার মধ্যে আছে? তা আমারটা তো পেইড ভার্সনই তো। পাইনি। আচ্ছা যাই হোক, দেখো, তো যাই হোক আমাদের হলো ডিওয়াই বাই ডিএক্স। তো এখন কথা হলো যে আমাদের ডিওয়াই বাই ডিএক্স যারা হুট করে লাভ দিয়ে উঠবে, এটা তো ডিফারেন্সিয়েশন আমরা করছি, ডিফারেন্সিয়েশন অপারেটর বলা হয় না, এটা ডিফারেন্সিয়েশন অপারেটর নয়, এটা হলো তোমার ঢাল। ডিওয়াই বাই ডিএক্স মানে কি বোঝায়? তোমার ঢাল বোঝায়। উপরে হলো তোমার কোটিদ্বয়ের অন্তর, নিচে হলো ভুজদ্বয়ের অন্তর। এটা অন্তরফল বোঝায়, এবং এই অন্তরফলটা অনেক অনেক ক্ষুদ্র, অনেক অনেক ক্ষুদ্র ব্যবধান বুঝাইতে তোমার ছিল ছোট হাতের ডি বোঝানো হয়, আর বড় হাতের ডেল্টা দ্বারা বোঝানো হয়। এটা দ্বারা বোঝানো হয় ব্যবধানটা একটু বড়, চোখে দেখা যাবে যে ব্যবধানটা। আর এই ব্যবধানটা হলো অনেক অনেক ক্ষুদ্র, যেটা চোখে দেখা যায় না। তো এখন কথা হলো যে তুমি যদি এইটাকে এ- তো তোমরা যদি মনে করো যে এই জিনিসটাকে, এইটা তোমার যেটা দেওয়া আছে ডিওয়াই বাই ডেল্টা এক্স, এটাকে তোমার ডিফারেন্সিয়াল অপারেটর, এটাকে বলা যায় না, ডিফারেন্সিয়েশন অপারেটর অন্যটা আমি দেখাচ্ছি। এটা হলো তোমাকে বলতে হবে, এটা দ্বারা বোঝা হলো তোমার ঢাল, আর উপর হলো কোটিদ্বয়ের অন্তর, নিচে হলো ভুজদ্বয়ের অন্তর। অনেকেই দেওয়া থাকে এরকম ডিটি দেওয়া আছে, বলে ওঠে যে এটা ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশন কিছু একটা না। এটাকে আসলে বোঝা হলো ডিটি মানে বোঝা হলো সময়ের পরিবর্তন, টি টু মাইনাস হলো কত টি ওয়ান। কিন্তু এই পরিবর্তনটা অনেক অনেক ক্ষুদ্র, অনেক অনেক ক্ষুদ্র। ঠিক আছে? এই ডিটি ইকুয়াল টু হলো তোমার হচ্ছে হলো কত টি টু মাইনাস হলো টি ওয়ান, এই পরিবর্তনটা হলো অনেক অনেক ক্ষুদ্র। ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে হলো আবার দেখো, এখান থেকে যদি তোমার ছিল কোনো জায়গায় তোমার ছিল ডি থিটা, না বাবা এগুলো এখানে ফালতু জিনিস।
যদি ডি থিটা দেওয়া থাকে, থিটা মানে আসলে বোঝা হলো কোণের পরিবর্তন, এটাও হয়। আবার তোমার হচ্ছে অনেক সময় তাপও বোঝানো হয়, তাপমাত্রা বোঝানো হয়, যেটা বুঝুক এটা দুটোর ভিতর পরিবর্তন তোমাদের বলতে হবে, ঠিক আছে? এটার ভিতর কি বোঝায়? পরিবর্তন বোঝায়, ঠিক আছে? তো এই যে পরিবর্তনটা যদি বুঝায়, তাহলে সেক্ষেত্রে তোমার হচ্ছে হলো আমাদের কখনোই বলা যাবে না এটার দ্বারা ক্যালকুলাস বুঝায়, ঠিক আছে? এটা দ্বারা বলতে হবে যে পরিবর্তন বুঝায়, কিন্তু ওই পরিবর্তনটা অনেক অনেক ক্ষুদ্র, ঠিক আছে? আর ডিফারেন্সিয়েশন অপারেটর হলো তোমার হচ্ছে যে এইটা ডি ভাগ হলো কত ডিএক্স, যদি এ আকারে থাকে তখনই সেটাকে বলা হয় ডিফারেন্সিয়াল অপারেটর। এটাকে ডিফারেন্সিয়াল অপারেটর বলে না, এটার নাম হলো তোমার ছিল ঢাল, ঠিক আছে? আর ডিফারেন্সিয়াল অপারেটর হলো তোমার ছিল এইটা। এটা যদি কোনো জায়গায় দেওয়া থাকে তার মানে তোমাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। এখন কথা হলো আমরা কোনো জায়গায় এরকম থাকুক এরকম থাকুক সবসময় ডিফারেন্সিয়েশনও করে যাই, কারণ ডিফারেন্সিয়েশন করে ঢাল নির্ণয় করে যে জিনিসটা পাওয়া যায়, আর তোমরা চলো মূল্যায়নের যে প্রমাণটা করছো ওই সেম জিনিসই পাওয়া যায়, ঠিক আছে? কথা বুঝতে পারছো আমার? তো ডিফারেন্সিয়েশন করে যে জিনিসটা পাওয়া যায় এই লম্ব ভাগ ভূমি বা কোটিদ্বয়ের অন্তর ভাগ ভুজদ্বয়ের অন্তর করে ওই একই জিনিসই পাওয়া যায়। এজন্য আমরা ঢাল নির্ণয় করার জন্য ডিরেক্টলি ডিফারেন্সিয়েশন করি, এই জিনিসগুলো করি না। কারণ এই জিনিসগুলো করতে গেলে একটু সমস্যা। আমার গ্রাফ কাগজে আগে গ্রাফটাকে বসাতে হবে, বসানোর পর এই বিন্দুগুলো স্থানাঙ্ক বা এই কোণের মানগুলো তোমাকে বের করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এটা একটা সমস্যা হয়ে যায়, এই জন্য আমরা ডিরেক্টলি করে ফেলা হচ্ছে ডিফারেন্সিয়েশনের মাধ্যমে। তো এখান থেকে আরেকটা কোশ্চেন এখান থেকে দাঁড়ালো আমাদের, কেন আমি ডিস্টেন্সটা ক্ষুদ্র নিব? তো দেখো ক্ষুদ্র নেওয়ার কারণটা হলো সব সময় গ্রাফ যে সরল রেখা হবে এমন কোনো কথা নাই। যদি তুমি এখন বক্ররেখা টাইপ নাও, এরকম যদি নাও, তাহলে সেক্ষেত্রে আমাদের দেখো এটা কিন্তু সরল রেখা না, এটা কিন্তু সরল রেখা নয়। তাহলে এটার ঢাল কিভাবে নির্ণয় করব? এটার ঢাল নির্ণয় করার জন্যই আমাদের ছিল দুটো পয়েন্ট নিতে হয়, এবং এই পয়েন্ট গুলো অনেক অনেক ক্ষুদ্র। প্রায় এটাকে এইচ ডিস্টেন্স নেওয়া হয়, এবং এইচ টেন্স টু জিরো, শূন্যর কাছাকাছি একটা ডিস্টেন্স। তাহলে অনেক অনেক ক্ষুদ্র নিলে এটাকে একটা সরল রেখা কল্পনা করা যায়, তখন তুমি এই সূত্রটা ইউজ করতে পারবা এগুলা, ঠিক আছে? তো এখন দেখো এখানে একটা সমস্যা হলো, তুমি হয়তো বা অনেকেই জানে এখান থেকে ঢালের মান উপরের দিকে উঠতেছে, উপরের দিকে উঠলে হয় তোমার উন্নতি। তার কারণ হলো এই বরাবর যদি তুমি নিচের দিকে নামো, এখানে একটা কোণ উৎপন্ন করলো থিটা, এই থিটার মানটা অবশ্যই দেখে মনে হচ্ছে তোমার 90 ডিগ্রির চেয়ে কম। যদি থিটার মান 90 ডিগ্রির চেয়ে যদি কম হয়, তাহলে এই ইকুয়েশন থেকে ঢালের মান পাবা পজিটিভ, ঢালের মান পাবা কি? পজিটিভ। আচ্ছা, আবার দেখো এই সাইডে যায়, দেখো এই সাইডে তোমার ছিল ঢালের মানটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যায় হলো তোমার ছিল নেগেটিভ। তাহলে এইটা ঢালের হলো তোমার ছিল নেগেটিভ ঢাল হবে, কারণ স্থূলকোণ 90 ডিগ্রির চেয়ে বড় হচ্ছে, ওটা স্থূলকোণ। আর এই ইকুয়েশনে বসাই দেখো 120 ডিগ্রি 135 ডিগ্রি এগুলো বসাই দেখো, নেগেটিভ মান পাবা। আর 90 ডিগ্রির চেয়ে কম যদি হয় তাহলে সেটার মান হলো পজিটিভ, ঠিক আছে? তাহলে এখানে ঢাল পাচ্ছ পজিটিভ, এখানে ঢাল পাচ্ছ নেগেটিভ। তাহলে এখন উপায়, আচ্ছা, তো এই টাইপের ঢালগুলো তোমার হচ্ছে হলো কখনোই অ্যাকুরেটলি বের হয় না। যেমন সরল রেখার জন্য একটাই ঢাল হবে, যে 30 ডিগ্রি কোণ করে গেছে একটাই ঢাল, কিন্তু বক্ররেখার জন্য ঢাল হয় প্রতিটা পয়েন্টে পয়েন্টে আলাদা আলাদা। তোমরা হয়তো বা যারা করছো এইরকম কিছু প্রশ্ন দেখছো, এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে বিন্দুতে স্পর্শক বা হলো অভিলম্ব, ওই যে 9H নাম্বার চ্যাপ্টার যেটা আছে, অভিলম্ব ঢাল বের করো একবার বলে, আর একবার অন্য অন্য অঙ্কে তো বলে যে সমীকরণ কত, এরকম বলে দেওয়া থাকে, ঠিক আছে? তো দেখো তোমাদের ক্যালকুলাসের ক্ষেত্রে কিন্তু বিন্দু কিন্তু তোমার দুইটা লাগে না, বিন্দু কিন্তু একটা হলেই হয়। জাস্ট এক্স অক্ষের উপর যে এক্স ইকুয়াল টু 2 বিন্দু, এটা বলে দিলেই হয়। তো এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে স্পর্শকের ঢাল কি রকম হবে, পজিটিভ আর নেগেটিভ? তাহলে এক্স ইকুয়াল টু 2 যদি এই বিন্দু হয়, তাহলে এই বিন্দু বরাবর উপরের দিকে উঠে যায়, যেখানে পাবা যদি পজিটিভ মান হয় তাহলে বলবা যে এই অঞ্চলটুকু তোমার চলো পজিটিভ। অনুরূপভাবে যদি বলে দেয় x ইকুয়াল টু 5, তাহলে এখান থেকে মনে করো এখানে আসলে x ইকুয়াল টু 5 বিন্দু, তাহলে এই বিন্দুতে যায় তুমি এখন বের করে দেখবে যে ঢালের মান তোমার ছিল নেগেটিভ, ঠিক আছে? তোমরা কিন্তু এইগুলো অঙ্ক তোমার হচ্ছে স্পর্শকের অবিলম্ব এরকম করছো, ঠিক আছে? তো সেখানে কিন্তু বিন্দুগুলো বলে দেওয়া থাকে x ইকুয়াল টু 2 x ইকুয়াল টু 5। এখান থেকে আসলে ঢাল কোনো জায়গায় পজিটিভ হতে পারে, কোনো কোনো জায়গায় নেগেটিভ হতে পারে, ঠিক আছে? মানে বক্ররেখার ঢাল কখনো একটা হচ্ছে না, এটা কখনো বাড়তিছে কখনো কমতিছে। আবার কোনো কোনো জায়গায় একটু খেয়াল করে দেখো, এই পয়েন্টে এই বরাবর গেছে স্পর্শক, এটার ঢাল হলো শূন্য, এটার ঢাল হলো কত? শূন্য। কেন শূন্য? দেখো এই নীল কালার এক্স অক্ষের সাথে কিন্তু কোনো কোণ উৎপন্ন করেনি, নীল কালার এক্স অক্ষের সাথে কোনো কোণ উৎপন্ন করেনি। এই কোনো কোণ উৎপন্ন না করার কারণে তোমার থিটার মানটা কত হচ্ছে? 0 ডিগ্রি।
তাহলে tan 0 ডিগ্রির মান হলো কত? 0। সেই হিসাবে এটার ক্ষেত্রে dy বাই dx ইকুয়াল টু হলো কত তোমার? 0। ঠিক আছে, dy বাই হলো dx ইকুয়াল টু হলো কত? 0। ঠিক আছে, এটাকে বলা হয় সর্বোচ্চ মান, বা এটার জন্য যে দেখো একই জিনিস, এটাকে বলা হয় তোমার সর্বনিম্ন লঘুমান বা গুরুমান। লঘুমান বা গুরুমান যদি করা হয় তখন ফার্স্ট ডিফারেন্সিয়েশন ইকুয়াল টু 0। মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারে আমি একটা অঙ্ক করাইছিলাম সর্বোচ্চ মান, তখন আমি একবার দেখাই দিছিলাম। তার কারণটা হলো সর্বোচ্চ বিন্দুতে ঢাল হয় সর্বদাই 0। কারণ এই যে দেখো কোন কোন উৎপন্ন করছে এক্স অক্ষের সাথে কোন কোনই উৎপন্ন করেনি, তার মানে এক্স অক্ষের সাথে কোন কোন উৎপন্ন না করার কারণে ঢাল হবে 0। অনুরূপভাবে এই যে দেখো এটা সর্বনিম্ন বিন্দু, এই বিন্দুতে এই নীল কালার আর এই কালো কালারের যে এক্স অক্ষ, এই দুটোর মধ্যে কোনো কোন উৎপন্ন হয়নি, তার মানে এটাকে তোমার হলো ঢাল হলো কত? এখানেও 0। ঠিক আছে, তো সর্বোচ্চ এবং সর্বনিম্ন বিন্দুতে তোমার হচ্ছে ঢাল হয় 0। ঠিক আছে, এই জন্য আমরা সর্বোচ্চ এবং সর্বনিম্ন যে লঘুমান বা গুরুমান যে চ্যাপ্টার আছে 9i নাম্বার চ্যাপ্টার, সেখানে ফার্স্ট ডিফারেন্সিয়েট করে ওই ডিফারেন্সিয়েটের মান 0 ধরতাম। অঙ্কগুলো এরকম থাকতো তোমাদের হয়তোবা s³ প্লাস হলো, দেখাচ্ছি যে এখান থেকে তোমাদের হয়তো এরকম সমীকরণ থাকে, বলে যে এই সমীকরণের সর্বোচ্চ বা সর্বনিম্ন কিছু একটা মান তোমরা বের করতে বলে। তো সেক্ষেত্রে তোমাদের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান বের করতে গেলে তোমরা করতে কি, এটাকে ডিফারেন্সিয়েট করতে হয়। সিম্পলি এভাবে তোমার ডিফারেন্সিয়েট করতে করে প্লাস হলো 1। ডিফারেন্সিয়েশন করার পর তোমরা করতে যে এই যে এটা লিখতা যে অতএব dy বাই dx আমরা জানি এটা 0। তো আমরা জানি যে ডিফারেন্সিয়েশন করে dy বাই dx এর মান কেন 0 ধরলা? ঠিক আছে, তার ব্যাখ্যাটা হলো এই যে এইখানে সর্বোচ্চ বিন্দুতে যে নীল কালার যে স্পর্শক, এই স্পর্শকটার সাথে দেখো এক্স অক্ষের কোনো কোন উৎপন্ন হয়নি। ঠিক আছে, মিলিত হবে না কখনো, সমান্তরাল তারা। যদি মিলিত না হয় তাহলে কোন কোন উৎপন্ন করবে না, যদি কোন উৎপন্ন না করে নাইকোণ মানে 0 ডিগ্রি ধরা হয়। কোন কোন উৎপন্ন করেনি, তার মানে ছিল কোণের মান হলো কত? 0। তাহলে tan 0 ডিগ্রি মান কত? 0। তাহলে অনুরূপভাবে এটা ঢাল হবে কত তোমার? 0। এটা সর্বোচ্চ বিন্দু। ওই সর্বনিম্ন বিন্দুতেও যা দেখো তোমার এটার সাথে এটা কোনো কোণ উৎপন্ন করে না, এই জন্যই ঢাল হলো তোমার সর্বোচ্চ এবং সর্বনিম্ন বিন্দুতে হলো কত? 0। ঠিক আছে, এই জন্য আমাদের যখন ডিফারেন্সিয়েশনের যে লঘুমান বা গুরুমানের অঙ্কগুলো ছিল, ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়াল টু আমরা কি ধরে নেই? 0 ধরে নেই। ধরে নেওয়ার পর তারপর তোমার এই যে এখান থেকে বসায় বিন্দুর স্থানাঙ্কটা বের করে নেই, দিয়ে তারপর বিন্দুর স্থানাঙ্ক x এর মান বের করে x এর মানটা এখানে বসাই দিয়ে y এর মান বের করে নিয়ে অন্য কাজটা যা আছে তা করতে হয়। বুঝতে পারছো? আচ্ছা, তো যাই হোক আমাদের মোটামুটি আমাদের ডিফারেন্সিয়েশন এগুলা। আর ডিফারেন্সিয়েশনের যে সূত্রটা আমাদের সবচেয়ে বেশি লাগে কাজে, সেটা হলো আমাদের সবচেয়ে বেশি যে সূত্রটা লাগে সেটা হলো তোমাদের এই যে এই সূত্রটা x⁴n, এটাকে যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে n-1 আসে। যদি এরকম থাকে যদি 5 থাকে, তাহলে n এর মান কত তোমার এখানে? 5। তাহলে আমাদের দেখো এখান থেকে n এর মান যদি 5 হয়, 5x হলো কত? 5 - 1, 5x কত? 4। ঠিক আছে, যদি এরকম থাকে, কয়টা ডিফারেন্সিয়েশন আমি দেখে দেই, এরকম দেওয়া আছে, তাহলে এই ক্ষেত্রে উপায় কনস্ট্যান্ট যদি ভেতরে থাকে তাহলে তোমার কাজ হলো কনস্ট্যান্টটাকে বের করে নিয়ে আসা। তাহলে কনস্ট্যান্টটাকে বের করে নিয়ে আসো। কনস্ট্যান্ট যদি বের হয়ে যায় তাহলে 5 এই x এর সাপেক্ষে x² কে ডিফারেন্সিয়েশন করলে, x এর সাপেক্ষে x² কে ডিফারেন্সিয়েট করলে আসে হলো তোমার 2x। ওই যে আগের মতো করে দেখো 2x আসে, তাহলে 10x। কনস্ট্যান্ট থাকলে সর্বদা তোমাকে কি করতে হয়? বের করে নিয়ে আসতে হয়। ঠিক আছে, তারপর যদি এরকম থাকে, আমি কিছু করে দেখাচ্ছি আর কি, অনেকে এগুলো পারে, বেশিরভাগই পারা উচিত। এরকম দেওয়া আছে, এটা হলো আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে আমাদের তাহলে কি করা যাবে? এখানে যেহেতু আমাদের যোগ চিহ্ন আছে, এটার ক্ষেত্রে ডিফারেন্সিয়েশন করতে গেলে নিয়ম হলো আলাদা আলাদা ভাবে করতে হয়।
এটাকে করলে তোমার হচ্ছে হলো এক্স কিউব কে করলে 3x² প্লাস কনস্ট্যান্টটাকে বের করে নিয়ে আসো, এক্স কে করলে হয় তোমার 1। ঠিক আছে, তো এটা সিম্পল হিসাবগুলো, এগুলো তোমাদের করতে হয়। আমাদের এখানে গুণের সূত্র নাই, ভাগের সূত্র নাই, ফিজিক্সে এগুলো কিছুই লাগে না। ফিজিক্সে তোমার ছিল সহজ, খুব সহজে এগুলো করা যায়, কিন্তু ম্যাথের ক্ষেত্রে কঠিন। ফিজিক্সে তুমি খালি একটাই জেনে রাখো তাহলে হবে। আর যদি সর্বোচ্চ একটু জেনে রাখতে চাও, এই দুটো সূত্র একটু জেনে রাখো। এই যে সাইন এক্স কে করলে তোমার হচ্ছিল কজ এক্স আসে, আর কজ এক্স কে করলে তোমার হচ্ছিল মাইনাস সাইন এক্স আসে। তো এগুলো কিভাবে প্রমাণ হয় সেগুলো সব মূল নিয়মের সাহায্যে প্রমাণ করা আছে, মূল নিয়মের সাহায্যে এগুলো একটু দেখে নিও। তা আমাদের জাস্ট খালি একটা সূত্রটা সর্বোচ্চ লাগে, সাইন এক্স কজ এক্স এগুলো লাগে না। তারপরে দিলাম, কারণ এই যে ভেক্টর চ্যাপ্টারে 2-4টা অঙ্ক আছে, এই যে সাইন এক্স কজ এক্স কে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করে করতে হয়। ঠিক আছে, যে কার্ল ডাইভারজেন্সের অঙ্কগুলো একটু যদি খেয়াল করে দেখো অন্যান্য বইয়ে অ্যাডমিশনের অঙ্কগুলোতে, তখন যা দেখবা যে তোমার হচ্ছে বলবে যে সাইন এক্স আর কজ এক্স দেওয়া আছে, এটা ডাইভারজেন্স কার্ল নির্ণয় করো। ঠিক আছে, তখন আসলে আর কি তখন করতে হয়। তা আসলে তোমাদের খুব একটা সমস্যার কথা না, কারণ এগুলো হচ্ছে করে ফেলছো অনেক। আচ্ছা, এবার আসো আমাদের ম্যাকলরিন সিরিজ। ম্যাকলরিন সিরিজটা আমি একটু লিখে দিই, কারণ ম্যাকলরিনটা আমাদের লাগবে। এটা বলা হয় ম্যাকলরিন সিরিজ বলা হয়, অনেক সময় ম্যাকলরিনের উপপাদ্য বলা হয়, যেটা খুশি। তবে আমি ম্যাকলরিনের উপপাদ্যই বলি, কিন্তু পোলাপান দেখে আবার বলে ম্যাকলরিনের সিরিজ। তো যাই হোক, ম্যাকলরিনের সিরিজ হলো এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু এফ অফ জিরো। আমি সূত্র প্রমাণ দেখাবো না, কারণ উপপাদ্য প্রমাণ দেখাতে গেলে আমার আবার আজকে আর অনেক সময় চলে যাবে। আমার যতটুকু দরকার আগে সেগুলাকে করে নিই। এভাব করে বুঝছো, চলতে থাকবে, এভাব করে এটা চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। ঠিক আছে, শেষ নাই। তো প্রথমে এফ অফ এক্স, তারপর এফ জিরো, এটা কিন্তু জিরো জিরো জিরো। আর এখানে একটা করে টান দেওয়া মানে হচ্ছে একবার ডিফারেন্সিয়েশন করা হয়েছে, এটাকে দুইবার ডিফারেন্সিয়েশন, এটাকে তিনবার, এরপর চারবার, তারপর 5বার, 6বার, 7বার। অনেকে আবার এটাকে টান ভাবে, না এটা টান না, এটা রোমান সংখ্যা। অনেকে ভাবে প্রাইম, 1 প্রাইম 2 প্রাইম, না এটা না। তাহলে চাইলে তো তোমার তো 4টা দাগ দেওয়া থাকতো, 4টা দাগ নাই, এটা ছিল রোমান সংখ্যা, এইভাবে চলতেই থাকবে। যদি 10বার ডিফারেন্সিয়েশন করতে হয় তাহলে কি তুমি 10টা দাগ দিবা? ওটা সম্ভব না। তো এইভাবে চলতে থাকবে। সূত্র মনে রাখা একটু সহজই। প্রথমে নরমাল কিছুই নাই, তারপর একবার ডিফারেন্সিয়েশন করছো, দুইবার ডিফারেন্সিয়েশন করছো, উপরে হলো 2বার, নিচে হলো 2 ফ্যাক্টরিয়াল, উপরে হলো 3বার ডিফারেন্সিয়েশন করছো, 3 ফ্যাক্টরিয়াল, উপরে হলো 4বার ডিফারেন্সিয়েশন করতেছো, আর হলো কত এখানে 4 ফ্যাক্টরিয়াল। ঠিক আছে, এরপর 5 হবে 5 ফ্যাক্টরিয়াল, 6 হবে 6 ফ্যাক্টরিয়াল। ঠিক আছে, এবার আসো ম্যাকলরিনের সিরিজটা কি বলছে। যদি এফ অফ এক্স একটা শক্তিশালী রাশি হয়, অবশ্যই অবশ্যই শক্তিশালী রাশি হতে হবে, কারণ শক্তিশালী রাশি না হলে ম্যাকলরিন সিরিজ হবে না। যেমন যদি তুমি এক্স টু দি পাওয়ার 5 নাও, এটাকে কতবার তুমি ডিফারেন্সিয়েট করতে পারবা সর্বোচ্চ বলো? একবার যদি ডিফারেন্সিয়েট করো তাহলে আসে কত? 5x⁴। এক এক করে কমবে না? 5 4 x³ 5 4 এ যে 5বার নাকি হয়ে গেছে x², 5 4 3 2 x, তারপরে ছিল 5 4 3 2 1। তার দেখো টোটাল হচ্ছিল তোমার ছিল 5বার ডিফারেন্সিয়েশন করার পর x চলে গেছে, গায়েব হয়ে গেছে। ঠিক আছে, এটা শক্তিশালী সিরিজ নয়। এখন তুমি হয়তো বলবা ভাই তাহলে শক্তিশালী করানোর জন্য আমি 100বার দিই, এটা দিবে 100। এবার আপনি করেন, আমার দরকার নাই, তুমি নিজে 100বার করো। আমি কি জন্য করবো? তুমি 100বার করো, আজ আমি লিখে দিলাম 100 ফ্যাক্টরিয়াল হবে। 100বার করলে 100 ফ্যাক্টরিয়াল হবে। ঠিক আছে, করে দেখো তুমি। এখানে দেখো 5 ফ্যাক্টরিয়াল লেখা যায় না 5বার করার পর? যত ফ্যাক্টরিয়াল হবে তত। ঠিক আছে, এটা হলো সূত্র আর কি বের করার, একটা n তম পদের ডিফারেন্সিয়েশন করতে গেলে এরকম একটা সূত্র আছে। তোমাদের করাইছে তো মনে হয়, পর্যায়ক্রমিক অন্তরীকরণ হলে করাইতো এগুলা। আচ্ছা, তো যাই হোক, এখন কথা হলো এটাকে শক্তিশালী বলা যাবে না, কারণ এখানে তোমার ডট ডট দেওয়া আছে, মানে এটি ইনফিনিটি সংখ্যক বার চলে গেছে, হাজার হাজার কোটি কোটি বার। তুমি যদি ভাবো যে ভাই আমি 1 কোটি বার নিব, এক্স টু দি পাওয়ার পাওয়ার হলে 1 কোটি, তাহলে এই 1 কোটি নয় 2 কোটি পর্যন্ত গেছে। ঠিক আছে, তার মানে এটাকে শক্তিশালী রাশি বলা যাবে না। এমন একটা ফাংশন তোমাকে নির্ণয় করতে হবে যে ফাংশনকে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করলে কোনোদিন তার শেষ নাই। যেমন হলো সাইন এক্স। সাইন এক্স কে একবার করো, দুইবার করো, 10বার করো, 20বার করো, আর কোনো পরিবর্তন ঘটতেছে না। সাইন এক্স কজ এক্স হবে, কজ এক্স কে করলে আবার সাইন এক্স, সাইন এক্স কে করলে আবার কজ এক্স। এইভাবে বারবার বারবার তোমার আসলে অল্টার হবে, কিন্তু ওই ফাংশনটা কখনোই শেষ হবে না। এই রকম শক্তিশালী তোমাকে রাশি নিতে হবে। যেমন ই টু দি পাওয়ার এক্স নিতে পারো, ই টু দি পাওয়ার এক্স নিলে কি হবে?
ই টু দি পাওয়ার এক্স সারা জীবন ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন যাই করো ওর চেহারা কোনোদিন পরিবর্তন হবে না। ঠিক আছে, তো এরকম ফাংশন তোমাকে নিতে হবে। এরকম ফাংশনকে যদি অনন্ত ধারায় বিস্তার করো, অনন্ত ধারায় যদি বিস্তার করা যায় তাহলে সেই ফাংশনটা সমান এইভাবে লেখা যায়। কোন একটা ফাংশনকে যদি অনন্ত ধারায় বিস্তার করা যায় এবং সেটাকে যদি পর্যায়ক্রমিক অন্তরীকরণ করা হয়, পর্যায়ক্রমিক কি করা হয়, অন্তরীকরণ করা হয়, তাহলে ওই ফাংশনটা সমান তার এই জিনিসগুলো লেখা যায়। ঠিক আছে, তো চলো একটা অঙ্ক করতে করতে আমরা দেখি আমাদের যে তোমার হচ্ছে নিউটনের বলবিদ্যার ক্ষেত্রে যে জিনিসটা লাগবে সাইন এক্সটা লাগবে, আমরা সাইন এক্স ধরে করব। তাহলে ধরো এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স, আমরা সাইন এক্স কে ম্যাকলরিন সিরিজের সাহায্যে বিস্তার করে দেখব কি আসে। তো তোমাদের কাজ হলো এইখানে তুমি সাইন এক্স করবা আর এই সাইড হলো সাইন এক্স এর মান সাথে সাথে বসায় ফেলবা। দেরি করার দরকার নাই, দেরি করার কোনো দরকার নাই। ঠিক আছে, কারণ হচ্ছে হলো তোমার এক সাইড সাইড বসে দিবা ভালো হবে সেটাই। তারপরেরটাতে হলো তোমার কত এ প্রাইম এক্স, তাই না, একবার ডিফারেন্সিয়েট করতেছো। তাহলে সাইন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কজ এক্স, তাহলে এটাকে যদি cos এর বসে 0 বসাও তাহলে কত আসে, cos 0 এর মান হলো তোমার হলো 1। অনুরূপভাবে যদি ডাবল প্রাইম দিয়ে করো cos x কে করলে মাইনাস sin x, মাইনাস sin হলো কত তোমার 0 ইকুয়াল টু হলো কত 0। তারপর f অফ 3 নাম্বার যদি যাও তাহলে sin x কে করলে আবার কত আসে তোমার cos x, তো মাইনাস হলো তোমার হলো কত cos 0 ডিগ্রির মান হলো -1। তো কথা হলো যে ভাই কত দূর পর্যন্ত যাব, একটা ধারা তৈরি করতেছো তুমি, একটা ধারা তৈরি করতে গেলে মিনিমাম তোমার হচ্ছে 4-5টা পথ তোমাকে দেখাতে হবে। প্রথম 4-5টা পথ যদি না থাকে তারপরের পথগুলো মানে যে কি প্যাটার্নে ওটা যাচ্ছে এই জিনিসটা বোঝা যায় না। এই জিনিসটা বোঝার জন্য অবশ্যই তোমাকে মিনিমাম তোমাকে মিনিমাম 5টা পদ নিতে হবে, 1 2 3 4 5টা পদ তোমাকে নিতেই হবে, তাহলে বোঝা যাবে যে 6 নাম্বার 7 নাম্বার 8 নাম্বার 10 নাম্বার পদগুলো কি রকম হবে। কিন্তু একটা খেয়াল করে দেখো এখান থেকে তোমার এই পদটা বাদ যাচ্ছে, এই পদটা বাদ যাচ্ছে, মানে মান বসালে তো আসলে 0 হয়ে যাবে। তার মানে তুমি 4বার ডিফারেন্সিয়েশন করে মান পাইছো খালি 2টা, তার মানে আরো 4বার ডিফারেন্সিয়েশন করলে আরো 2টা মান পাবা, তখন যে তোমার একটা ধারা তৈরি করা যাবে। তোমাদের কাজ হলো আরো 4বার ডিফারেন্সিয়েশন করো, মানে 7 পর্যন্ত তোমরা ডিফারেন্সিয়েশন করো। ঠিক আছে, আমার তো মনে আছে আমি লিখে দিতে পারবো, তোমরা নিজে নিজে করো। মিনিমাম তোমার ছিল 7 পর্যন্ত করবা, করতে হবে। ঠিক আছে, একটা ধারা নিয়ে আসতে গেলে তোমার এমনি 2-4টা পদ দিলে হবে না, তাহলে বোঝা যাবে না। মিনিমাম নিয়ে আসার জন্য তোমাকে 7-8টা পদ করবা, দেখবে যে কিছু কিছু জিরো আসছে ওগুলো বাদ, যেগুলো জিরো আসবে না সেগুলো নিয়ে তুমি হচ্ছে অঙ্ক করে ফেলবা। দেখো করো 7 পর্যন্ত করো, মিনিমাম 7 পর্যন্ত করতে হবে, তাহলে ধারার প্যাটার্নটা বুঝতে পারবা। তোমার মানগুলো দেখবা যে ওই 4টাই রিপিট হবে, এই যে তুমি প্যাটার্ন তাহলে ধরতে পারতিছো যে কি হচ্ছে না হচ্ছে, ওই 4টাই রিপিট আসবে আবার। ঠিক আছে, তারপর করার দরকার নাই। তো যারা করছো দেখো, তারপর করবা কি এরকম করে ডট 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 দিয়ে যাবো, অবশ্যই ডট ডট দিতে হবে, এটা মাস্ট বি দিতে হবে। তার কারণটা হলো এখানে তো শেষ হচ্ছে না, তো এটা তো চলতেই থাকবে, এই যে ডট ডট দেওয়া আছে না, এটা চলতেই থাকবে। এরপরে কাজ, তারপরের লাইন লেখা হচ্ছিল ম্যাকলোরিনের সিরিজ হতে পাই। তারপরে কাজ হলো আমার তো লেখাই আছে ম্যাকলোরিনের সিরিজ হতে পাই, আমি খালি এখানে মিশাই দেবো, তোমরা নিচে লেখো ম্যাকলোরিনের সিরিজ হতে পাই, হতে ম্যাকলোরিনের সিরিজ হতে পাই। ম্যাকলোরিনের সিরিজটা পুরোটাই তুলবা, আগে তুলতে হবে সিরিজ তারপর অন্য হিসাব। ঠিক আছে, তো যাদের তোলা হয়েছে আগে তুলে নাও। ম্যাকলোরিনের সিরিজ হতে পাই ওই জিনিসটা লিখে উপপাদ্যটা আগে তুলে নাও। আচ্ছা,
তাহলে দেখো আমরা এফ অফ এক্স সমান সাইন এক্স লিখছিলাম, আমি মিশে দিছি, এখানে লিখতে হবে সাইন এক্স নিচে নিচে। এফ অফ জিরোর মান তুমি কত পাইছো? 0, এই যে 0 বসালা। তারপর এটার মান কত? এফ প্রাইম জিরোর মান এই যে 1 পাইছো, এই 1 বসাও, প্লাস আমার মনে হয় একটা করে এক্স ছিল রে, এখানে একটা করে এক্স ছিল, বাদ গেছে। একটু এক্স দিয়ে নিও তো, এক্স বাদ গেছে। তাহলে দেখো এর পরেরটাতে তোমার হচ্ছিল এফ ডাবল প্রাইমের মান কত তোমার? 0 না, তার মানে পুরোটা তোমার 0 হয়ে যাবে, ঠিক আছে। তারপরটা দেখো এফ 3 নাম্বার, এবার 3 নাম্বারটাতে আসছে তোমার -1, তাহলে আসে কত? এক্স -1, ঠিক আছে। তারপর প্লাস, এবার দেখো আমার লেখা নাই কিন্তু তারপরও লিখতে পারবো, এগুলো কিচ্ছু লাগবে না, তুমি যদি প্যাটার্ন বুঝতে পারো যে কোনো ধারায় কিন্তু তুমি লিখতে পারবা। একটু খেয়াল করে দেখো, 4টা পদের মধ্যে 2টা হলো তোমার শূন্য আসছে আর 2টা হলো তোমার ছিল ধনাত্মক আসছে, ঠিক আছে। তাহলে দেখো এইটা শূন্য, প্রথমটা শূন্য, তারপর 3 নাম্বারটা শূন্য, তার মানে প্রথমটা হবে শূন্য, তারপর একটা ফাঁকা রাখবা, তারপর একটা আবার হবে কত? শূন্য, তারপর আবার ফাঁকা, ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে এইখানে তাহলে কি বসবে? একটু খেয়াল করে দেখো, এক্স এর পাওয়ার কত? 1, এক্স এর পাওয়ার হলো কত? কিউব, তার মানে হলো তোমার দেখো বিজোড় মান কিন্তু, তাহলে এখানে অবশ্যই হলো তোমার 5 বাই হলো তোমার কত? 5 ফ্যাক্টরিয়াল বসবে। অনুরূপভাবে এখানে তোমার তাহলে কত বসবে? এক্স 7 ভাগ হলো তোমার 7 ফ্যাক্টরিয়াল। মানে জোরগুলো তোমার 0 হয়ে যায়, জোরগুলো 0 হয়ে যাওয়ার কারণে জোরগুলো তোমার বাদ, আর বিজোড় টার্মগুলো তোমার থাকে। আচ্ছা, আরো একটা সমস্যা আছে, সেটা হলো কি? এই যে মাইনাস, তো এটার সামনে প্লাস মাইনাস প্লাস, তাহলে এখানে হবে তোমার মাইনাস, ঠিক আছে। এই যে তোমার ধারা তৈরি হয়ে গেল। তো তোমরা যারা করছো তারা দেখো, বসে বসে দেখো এই জিনিসটাই আসে। তাহলে একটু ভালো করে আমি ফিনিশিং দেই। এখানে থাকে তোমার এক্স মাইনাস এক্স কিউব ভাগ হলো তোমার ছিল 3 ফ্যাক্টরিয়াল প্লাস এক্স 5 ডিভাইডেড বাই হলো কত? 5 ফ্যাক্টরিয়াল মাইনাস এক্স 7 ভাগ হলো কত? 7 ফ্যাক্টরিয়াল। এরপর কিন্তু তুমি দেখো পরের ধারাগুলো এমনি ইজিলি লিখতে পারবা, সেটা হলো 3 3 5 7, তারপরেরটা হবে কত তোমার? x টু দি পাওয়ার 9 ডিভাইডেড বাই 9 ফ্যাক্টরিয়াল, একটা প্লাস মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস তারপর একটা মাইনাস, এই যে 11 ফ্যাক্টর। এই যে দেখো ধারার প্যাটার্নটা বোঝা গেছে, ঠিক আছে। এই জন্য ধারার প্যাটার্নটা বোঝার জন্য মিনিমাম তোমার ছিল 6-7টা পদ নিতে হয়। যারা বুঝতে পারে তারা ভালো, তাড়াতাড়ি করতে পারতেছে, না পারলে মিনিমাম তোমার 6-7টা করে করে নিয়ে করতে হয়। আচ্ছা, তো যাই হোক আমাদের 2 নাম্বার লাইন। আচ্ছা, আবার বলতেছি আমি, তো আরেকটু দেখো আরেকবার। তো এইটা হলো তোমার হলো ম্যাকলরিনের সিরিজটা আমি এইভাবে লিখে দিলাম, ঠিক আছে। তো এখন মানগুলো তোমরা দেখো, এই যে ডান সাইডে যে মানগুলো তোমরা লিখছিলা ওই মানগুলো এখানে এসে বসাও। এফ অফ জিরোর মান দেখো তোমার 0 আসছে, এফ প্রাইম জিরোর মান আসছিল 1, তাহলে এক্স থাকলো আর 1 বসে গেল। এফ ডাবল প্রাইমের মান হলো তোমার আসছিল 0, ওই 0 বসাইলা। কিউবের মান যেটা 3 নাম্বার ডিফারেন্সিয়েশন করছো তার মান আসছিল তোমার হলো -1, -1 বসাইছি। তারপর তোমাদের তো আমি তো আর লিখিনি, তোমাদের লিখতে বলছিলাম। তো সেখানে যায় দেখো ওখানে ছিল 4 নাম্বারটার মান আসছিল তোমার 0, এই জন্য পুরো টার্মটা হলো 0 হয়ে গেছে। 5 নাম্বারটার মান আসছিল তোমার 1, এই 5 নাম্বারটার মান এই যে এখানে ব্র্যাকেটে লেখা ছিল 1, ঠিক আছে। দেখো 5 নাম্বারটা ডিফারেন্সিয়েশন করে যেটা পাইছো সেটার মান 1। 6 নাম্বারটার মান হলো 0, আর 7 নাম্বারটার মান ছিল তোমার -1, ঠিক আছে। তো এখন এই প্যাটার্নটা আমি আসলে বুঝতে পারছি, এজন্য আমি আর অতটা করার দরকার পড়লো না, আমি নিজে নিজে লিখছি। কি প্যাটার্ন সেটা? একটা শূন্য একটা টার্ম, একটা শূন্য একটা টার্ম, একটা শূন্য একটা টার্ম, একটা শূন্য একটা টার্ম, এই ভাগ করে করে তোমার গেছে, ঠিক আছে। এটা কিন্তু সাইনের জন্য গেছে, কজের জন্য আবার দেখা যাবে আলাদা হয়েছে, ই টু দি পাওয়ার এক্স এর জন্য আলাদা, এক একটার জন্য এক এক রকম হবে। আচ্ছা, তাহলে একটা শূন্য একটা টার্ম, একটা শূন্য একটা টার্ম, এভাব করে কিন্তু তার পরের গুলো হিসাব করা যায়। তার মানে 7 এর পর কি হবে? একটা শূন্য হবে, একটা টার্ম হবে, একটা শূন্য হবে, একটা টার্ম হবে। আরেকটা জিনিস একটু খেয়াল করে দেখো, এই পদগুলোতে পাওয়ার সবগুলোতে তোমার 1, বিজোড় বিজোড় সংখ্যক পাওয়ার, ঠিক আছে। তার মানে এর পরে যে পদগুলো হবে তারপর হবে 9 11 13, তারপর হচ্ছিল 13 পর তোমার হচ্ছিল কত 15, বিজোড় টার্মগুলো হবে, ঠিক আছে। তারপর আবার আসে প্লাস আর মাইনাসের হিসাব। এখানে একটাতে প্লাস আসছে একটাতে মাইনাস আসছে, একটাতে প্লাস আসছে একটাতে মাইনাস আসছে, ওই ভাব করে করে চলবে। প্রথমটাতে 1 3 5 7 9, তারপর ছিল কত 11, এরপর হবে 13
15 এভাবে করে চলতে থাকবে। প্রথমটাতে প্লাস তারপর মাইনাস, প্রথমটাতে প্লাস তারপর মাইনাস, প্লাস মাইনাস প্লাস মাইনাস এভাবে করে 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 সামনের দিকে যাবে। তাহলে এই যে তোমার একটা ধারা পাওয়া গেল, এটাকে বলা হয় তোমার চলে সাইন এক্স এর ধারা। তোমাদের বাসায় কাজ হলো tan x এর ধারা করে ফেলবা। বাসায় তোমাদের হোমওয়ার্ক হলো tan x টা করে আমাকে একটু দেখাও, ছবি টবি পাঠাই দিও, আমি দেখবো নি। tan x এর জন্য 3 বার ডিফারেন্সিয়েশন করবা সর্বোচ্চ, অত করার দরকার নাই, কারণ ঝামেলা আছে, কেমনে করলে বুঝতে পারবা। tan x এর জন্য সর্বোচ্চ 3 বার ডিফারেন্সিয়েশন করবা, আর বেশি করার দরকার নাই। ঠিক আছে? আচ্ছা, এবার আমাকে একটু জিনিস বুঝাও, যদি কোনো কারণে x এর মান কম হয়, x এর মান যদি তোমার মনে করো যে 1 হয়, যদি 1 হয়, সাপোজ x ইকুয়াল টু 1, তাহলে দেখো তো এইখানকার রেশিওটা কত হবে? 1/6। এখানকার রেশিওটা কত হবে? এই যে এটা 1 ভাগ হলো কত? 120। এটার মান তাহলে কত হচ্ছে? এটা তো আরো বেশি হয়ে যাবে। ঠিক আছে, ফ্যাক্টোরিয়াল এর হিসাব তো ক্যালকুলেটর দিয়ে করা লাগবে আবার। তো আমার ওটা ফ্যাক্টর না, আমার দেখো তো এই মানটা তোমার কত আসে? 0 পয়েন্ট মনে হয় তোমার হচ্ছে 6 থাকলে 10, তার মানে 167 আসে, এরকম একটা মান আসে। অনুরূপভাবে এটার মান তো আরো অনেক ক্ষুদ্র আসবে, তার মানে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র মান আসতেছে না? তো আমি 1 ধরলাম, 1 এর চেয়ে যদি আরো কম হয়, 0.5 হয়, 0.2 হয়, 0.1 হয়, তখন এই মানগুলো দেখবে যে আরো অনেক ক্ষুদ্র ক্ষুদ্র আসবে। ঠিক আছে? আচ্ছা, বড় হলে কিন্তু আবার সমস্যা হয়ে যাবে। যদি তোমার 5 হয়, 5 কে আবার কিউব করলে কিন্তু অনেক বড় একটা মান আসে যায়। 7 কে 8 কে 10 কে তোমার যদি করো, তাহলে অনেক বড় একটা মান আসে যায়। ঠিক আছে? আরেকটা জিনিস এখানে তাহলে খেয়াল করো, যে আমরা তাহলে বুঝলাম হলো কি, যদি এক্স এর মান অনেক ক্ষুদ্র হয়, তাহলে এই রেশিও গুলোর মান অনেক অনেক ক্ষুদ্র হবে। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করো, এটা মাইনাস এটা প্লাস, তার মানে এখানে যোগ বিয়োগ করে কিছু একটা কম বেশি মান হবে। জিরো কিন্তু হবে না, জিরো জানি আবার বললো না। আবার অনুরূপভাবে এই দুটোকে যোগ বিয়োগ, এখানে যোগ বিয়োগ। তো দেখা যায় যে এরকম এক্স এর মান যদি অনেক ক্ষুদ্র হয় এবং এখানে যোগ বিয়োগ করলে এই পাশে যে টার্ম গুলো আছে সবগুলো তোমার নেগলেক্ট করা যায়, ওইদিকে সবগুলো টার্মটা প্রায় শূন্যের কাছাকাছি আসে, মানে পুরো টার্মটা কি করা যায়? নেগলেক্ট, বাদ দেওয়া যায়। তাহলে আমাদের অতএব সাইন এক্স সমান আসবে হলো কত? এক্স লেখা যায়। এই যে সাইন এক্স সমান এক্স কই থেকে আসছে? এই সাইন এক্স সমান এক্স আসছে হলো ম্যাকলরিনের সিরিজ থেকে। ঠিক আছে? সাইন এক্স সমান কি লেখা যায়? এক্স। তোমাদের বই দেখবে এরকম দেওয়া থাকে হুট করে, সাইন থিটা ইজ ইকুয়ালস টু হলো কত? থিটা। এখন এটা কই থেকে আসছে? ম্যাকলরিনের সিরিজ থেকে। আর এই জিনিসটা আমার লাগবে। অনুরূপভাবে তোমাদের যে হোমওয়ার্কটা দিলাম tan থিটা tan x এর, tan x কেও যদি তুমি ম্যাকলরিনের সিরিজের সাহায্যে বিস্তার করো এবং ক্ষুদ্র ক্ষুদ্র টার্ম হওয়ার কারণে এই যে মানে যে টার্মগুলো এগুলোকে যদি তুমি বাদ দাও, তাহলে tan x ইকুয়াল টু x লেখা যায়। ঠিক আছে? এটা তোমাদের হোমওয়ার্ক, তোমার বাসায় একটু করবা। তারপরের লাইনে অতএব তাহলে এইভাবে বলা যায় sin x ইকুয়াল টু tan x ইকুয়াল টু হলো কত? তোমার x। এই সূত্রটাই আমাদের লাগতেছে। ঠিক আছে? এই সূত্রটাই আমার হচ্ছিল এই তোমার নিউটনের বলবিদ্যা ক্ষেত্রে লাগবে। তো আমি চাইলে কিন্তু মুখস্থ বলে দিতে পারতাম, তো মুখস্থ করলে আসলে ব্যাখ্যা পাওয়া যায় না, ব্যাখ্যা না জানলে আর একটু সমস্যায় থেকে যায়, এই জন্য আমি ম্যাকলরিনটা করালাম। আচ্ছা, আরেকটা খেয়াল করে দেখো, হ্যাঁ 4 ডিগ্রির চেয়ে ধরা হয় সচরাচর, 4 ডিগ্রির চেয়ে, কিন্তু 4 ডিগ্রি তাও বড় ধরা হয়। 4 ডিগ্রির চেয়ে ছোট ধরায় আসলে সরল দোলকের করার ক্ষেত্রে। কালকে আমাকে যে কোশ্চেনটা দিছিল ওই সরল দোলকের জন্য দিছিল, ওটা আমি দেখাতে চাচ্ছিলাম। দেখো এরকম ছিল, এরকম ছিল। ঠিক আছে? তো এখানে কোণের মান হলো 4 ডিগ্রি, তো 4 ডিগ্রি হিসেবে বড় হয়েছে, তারপরে সমস্যা নাই বড়। তো তোমরা তো সবাই জানো এটা হলো সুতার দৈর্ঘ্য, সুতার দৈর্ঘ্যকে এল দ্বারা প্রকাশ করা হয়। কোশ্চেন দেওয়া ছিল এইটুকুর মান কত, এইটুকুর মান কত। এখন এইটুকুর মান বের করতে গেলে দেখো একটা খেয়াল করে, এটা তোমার এল, এইখান থেকে এই পর্যন্ত পুরাটা কিন্তু এল। ঠিক আছে? এইখান থেকে এইটুকু কিন্তু আবার এল না, এটা হলো তোমার এল। ঠিক আছে? সুতার দৈর্ঘ্য না, সুতার দৈর্ঘ্য। তাহলে এখানে একটা দেখো সমকোণী ত্রিভুজ তৈরি হয়ে গেল। এল এর মান মনে করো যে 1 মিটার দেওয়া আছে, তো বলছে এক্স এর মান কত। এখন তাহলে কিভাবে বের করবা? এটা হলো অতিভুজ, এটা হলো লম্ব, তাহলে অতিভুজ আর লম্বের মধ্যে সম্পর্ক হলো সাইন থিটা ইজ ইকুয়ালস টু লম্ব ভাগ হলো কত? অতিভুজ। তাহলে এখান থেকে দেখো তো এক্স এর মান হলো কত? এল, সাইন কত? 4 থিটা। তো এখন কথা হলো এইখানে তোমরা হয়তো বা ক্যালকুলেটর ইনপুট দিয়ে করবা, ক্যালকুলেটর ইনপুট দিয়ে করলে খুব একটা অ্যাকুরেট অ্যান্সার আসবে না, তার কারণও আছে। এই জন্য করতে হবে এইভাবে, এল এর মান হলো 1 মিটার এবং সাইন 4 ডিগ্রির বদলে লিখবে হলো 60 ডিগ্রি। কেন 60 ডিগ্রি লেখা যায়? এই যে এই সূত্র সাইন এক্স ইকুয়াল টু এক্স ম্যাকলরিন থেকে। তারপরের লাইনে হলো তোমার এটাকে আসলে রেডিয়ান মোডে কনভার্ট করে দিতে হবে। ঠিক আছে? কারণ হলো আমাদের যে ক্যালকুলাস বা ত্রিকোণমিতি বা যে কোনো বিদ্যায় যাও না কেন, সবখানে তোমার হচ্ছে হলো ক্যালকুলাস বা যেটাই বলো না কেন রেডিয়ান মোড নিয়ে কাজ করতে হয়। একমাত্র আমি তুমি বাঙালি জাতিরাই তোমার হলো ডিগ্রি মোডে করি।
ঠিক আছে, আমাদের কাছে ডিগ্রি মুডটা সহজ মনে হয়, সহজ করাইছে আসলে আমাদের আসলে ছোটবেলার মাস্টাররা যদি আমাদের বারবার যে রেডিয়ানের মুডের মধ্যে অঙ্কগুলো ঢুকাই দিয়ে করাইতো, তাহলে আমাদের কাছে রেডিয়ান মুডটাই সহজ হইতো। কিন্তু যাই হোক, এইভাবে তোমাকে করতে হবে, এবং এটা বোর্ডে আসা অঙ্ক, এটা তোমার বোর্ডে আসছিল, ঠিক আছে। জাস্ট তুমি ম্যাকলোরিনের সিরিজ না পারলে কিন্তু তুমি এই সরল দোলকের এই জিনিসটা করতে পারবে না। আচ্ছা, আরো একটা জিনিস দেখো, তোমাদের ম্যাকলোরিন সিরিজের প্রয়োগ দেখো, তোমরা হয়তো লিমিট করছো না? লিমিট তো সবারই করার কথা। লিমিট ক্ষেত্রে তোমরা আসলে এই জিনিসটা পড়ে আসছো, লিমিট x টেন্ডস টু 0 sin x ডিভাইডেড বাই x ইকুয়াল টু 1। একটু খেয়াল করে দেখো, x এর মান যদি 0 হয় মানে কত, অনেক ক্ষুদ্র, 0 না তো শূন্যের কাছাকাছি যদি হয়, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কত, লিমিট x টেন্ডস টু 0 x ভাগ হলো x ইকুয়াল টু হলো কত, এই দেখো কাটাকাটি করে 1 চলে আসছে। এটা হলো আসল ব্যাখ্যা। অনুরূপভাবে হচ্ছে তোমার লিমিট, এটা তোমরা দেখে আসছো, tan x ডিভাইডেড বাই x ইকুয়াল টু 1। এই দেখো লিমিটের মান যদি x এর মান অনেক ক্ষুদ্র হয়, তাহলে আমরা tan x এর বদলে বসাতে পারি কত, x, তাহলে আসতেছে হলো কত, x ডিভাইডেড বাই x, কাটাকাটি করে তোমার আসে 1। ঠিক আছে, তো এই জিনিসগুলো তোমার আসলে ম্যাকলোরিন থেকে আসছে। আরো ম্যাকলোরিনের প্রয়োগ দেখবা, তোমরা যে মূল নিয়মের যে অঙ্কগুলো করছিলা, একটু খেয়াল করে দেখো, অন্তরীকরণের ক্ষেত্রে মূল নিয়মের অঙ্কগুলা, মূল নিয়মের যে অঙ্কগুলো ছিল, ই টু দি পাওয়ার এক্স এর একটা ধারা পড়ছিলা, লন 1 প্লাস এক্স এর একটা ধারা লিখছিলা, তারপর ছিল এ টু দি পাওয়ার এক্স এর যে ধারা, এই ধারাগুলো কই থেকে আসছে, এদিকে মুখস্থ, এলে সবগুলো ম্যাকলোরিন থেকে আসছে, সবই ম্যাকলোরিন সিরিজ থেকে আসছে, বললে করতে পারো। আমাদের সময় সবচেয়ে ম্যাকলোরিন সিরিজের ইম্পর্টেন্ট অঙ্ক এটা, এটা মনে করো যে আসবে এরকম একটা অবস্থা, ম্যাকলোরিন থেকে একটা অঙ্ক আসে সচরাচর আমাদের, তার মধ্যে এইটা তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল। ঠিক আছে, তো যাই হোক, আমাদের ম্যাকলোরিন সিরিজটা হলো আমাদের যেটা দরকার ছিল, আমি সেটা একটু দেখাই দিলাম, আর পুরোগুলো দেখাই দিলাম, একটু দেখে নিও, ভালো লাগবে তোমাদের, নিজে পড়তে ভালো লাগবে, ব্যাখ্যাগুলো জানা থাকলে নিজে নিজে তখন পড়া যায়। আচ্ছা, এবার একটু হালকা পাতলা ইন্টিগ্রেশন দেখাই দেই। আর এখানে কনফিউশন থাকলে বলো, তাহলে কনফিউশন গুলো একটু দেখাই দিই। আচ্ছা, তো যোগজীকরণ করা হয় তোমার ক্ষেত্রফল নির্ণয় করার জন্য, এটা তো আমরা প্রথমেই জানলাম। তো এখন আসো কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করবা। এটা হলো তোমার হচ্ছিল, ধরো আমি সরণ ধরলাম, এই অক্ষ বরাবর, এই অক্ষ বরাবর বল ধরলাম। তো একটা বস্তু যদি এখানে থাকে, এখান থেকে এখানে নিয়ে যাওয়ার জন্য একটা আমি ফিক্সড একটা বল দিছি, ধরো 100 নিউটন। ঠিক আছে, এই বল এই বরাবর তাহলে গেল, তাহলে বস্তুটা ছিল এই পয়েন্টে গেল। ঠিক আছে, তাহলে দেখো আমরা কাজ সমান লিখতে পারি ডাব্লিউ ইজ ইকুয়ালস টু হলো কত, তোমার এফ এক্স না দিয়ে ডেল্টা এক্স দেই, বল ইনটু সরণ। আচ্ছা, এবার এই জিনিসটাকে গ্রাফে রিপ্রেজেন্ট করলে, এইখানে তোমার এইটা হলো তোমার ছিল কত, বল এফ, এবং এইটুকু হলো তোমার হলো কত, ডেল্টা এক্স কিন্তু। ঠিক আছে, তাহলে একটা জিনিস খেয়াল করো, এটা হলো দৈর্ঘ্য, এটা হলো প্রস্থ, দৈর্ঘ্য গুণন প্রস্থ করার কারণে কিন্তু তুমি কাজ পাইছো। ঠিক আছে, যদি গ্রাফ দেওয়া থাকতো, তা আমরা দৈর্ঘ্য গুণন প্রস্থ করলে কিন্তু আসলে আলটিমেটলি আমরা এখান থেকে কি পাচ্ছি, ক্ষেত্রফল পাচ্ছি। ঠিক আছে, ক্ষেত্রফল, তার মানে আসলে কথা, ক্ষেত্রফল যদি বের করো, তাহলে কিন্তু তুমি কাজ পাবা। অনুরূপভাবে আমাদের আরেকটা তাপগতিবিদ্যা চ্যাপ্টারে আমরা এই বরাবর ভি বসাইছিলাম, এই বরাবর পি বসাইছিলাম, এটা V1, এটা যদি V2 থাকতো, তাহলে এ বরাবর চাপের পরিমাণ P, এর ক্ষেত্রফল আমরা বের করার জন্য dW = PdV দিছিলাম। যদি ক্ষুদ্র পরিবর্তন হয় তাহলে dV। তাহলে দেখো, এটা হলো দৈর্ঘ্য, এটা হলো প্রস্থ, তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ করলে কাজ পাওয়া যায়। তার মানে আসলে ক্ষেত্রফল বের করলে, গ্রাফ থেকে যদি বের করতে বলে, যদি ক্ষেত্রফল বের করো তাহলে কাজ পাওয়া যায়। ঠিক আছে, আবার ক্ষেত্রফল বের করলে তোমার সরণ পাওয়া যায়। যাই হোক, ওটা তো গতিবিদ্যা চ্যাপ্টারে আমাদের কাজ নিয়ে একটু বলো না। তো এখন কথা হলো যে তুমি যদি এই যে শেষটা করতে চাও, এটা না হয় পারা গেল, কারণ এটা দেখতে তোমার ছিল বর্গের মতো, করতে পারলা। ট্রাপিজিয়াম হলে ট্রাপিজিয়াম পারবা, যদি ত্রিভুজ হয়ে থাকে, এরকম যদি ত্রিভুজ শেপ হয়, তাহলে এটার ক্ষেত্রে কাজ কত হবে এখন বলো, হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, তাহলে এক ক্ষেত্রফল বের করলে কাজ বের হয়ে যাবে। ঠিক আছে, মিলে দেখো, একই জিনিস মিলবে, তুমি ম্যানুয়ালি বের করো, চিন্তা ভাবনা করো, আর গ্রাফ থেকে বের করো, মিলতে বাধ্য। ঠিক আছে, আচ্ছা, তো এখন যদি এইরকম না থেকে, আমাদের যদি অ্যাজ ইউজুয়াল শেপ যদি না হয়, একটু যদি বিকৃত টাইপের যদি শেপ হয়, কেমন বিকৃত, যদি তোমার এরকম হয়, এরকম যদি হয়, তাহলে এরকম সারফেসটা দেখতে কি রকম হবে, তাহলে যাত্রা শুরু করছো তুমি এইখান থেকে x1,
শেষ করছো তুমি এই পয়েন্টে যায় x2 তে। তাহলে x1 থেকে যাত্রা শুরু করে তুমি যখন x2 তে পৌঁছাইছো তখন এই শেপটা দেখতে কি রকম? কোনোভাবে এই শেপের ক্ষেত্রফল বের করা যাচ্ছে না। এরকম ইরেগুলার শেপ যেখানেই থাকবে মাস্ট বি তোমাকে ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশনের বিকল্প কোনো উপায় নাই। ইন্টিগ্রেশন ছাড়া অন্য কোনো উপায়ে করা যাবে না। অবশ্যই তোমাকে ইন্টিগ্রেশন করতেই হবে। তাহলে এখন ইন্টিগ্রেশন যদি করতে চাও তাহলে সেক্ষেত্রে আমাদের নিয়মটা কি হচ্ছে, ধরো এইখান থেকে এইটা একটা ক্ষুদ্র স্লট কেটে দিবা, ঠিক আছে? অনেক ক্ষুদ্র, কত ক্ষুদ্র? ডেল্টা এক্স পরিমাণ। আপাতত আগে ডেল্টা এক্স ধরবা, তার পরবর্তীতে আমি ডিএক্স নিয়ে আসবো যে লিমিট দিয়ে। এই ডেল্টা এক্স এর পরিমাণ অনেক অনেক ক্ষুদ্র হলে তাহলে দেখো এটা কিন্তু একটা কিরকম হয়ে যায়, আয়তক্ষেত্রের মতো হয়ে যায়। তো এই বরাবর যদি চলে আসো তাহলে এই বরাবর তোমার একটা বলের মান পাবা, এফ পাবা না কিন্তু F1 পাবা, কারণ প্রতিটা পয়েন্টে বলের মান চেঞ্জ হচ্ছে। এখানে একরকম, এখানে 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 এক এক পয়েন্টে এফ এর মান কি এক এক রকম। তাহলে এটা হলো F1। আর এখান থেকে এইটুকু যখন হবে সেটাকে নাম হলো কত, ডেল্টা এক্স। তাহলে আমরা কাজ কতটুকু পাচ্ছি বলো তো? W1 সমান কি লিখতে পারি, F1 ডেল্টা এক্স। হ্যাঁ, একটা বের হলো। তো একটা স্লট কাটছো, তুমি কি একটা স্লট কাটবা? এরকম ক্ষুদ্র 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 অসংখ্য পরিমাণ তুমি স্লট কাটবা, ঠিক আছে? তাহলে এটার জন্য তাহলে এই বরাবর যদি যাও তাহলে তার জন্য পাবা F2। তাহলে W2 ইজ ইকুয়ালস টু পাবা হচ্ছিল কত, F2 ডেল্টা এক্স। অনুরূপভাবে W3 যদি দেওয়া থাকে তাহলে F3 ডেল্টা এক্স। তো এইভাবে করে 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 তুমি অসংখ্য পরিমাণ ক্ষুদ্র ক্ষুদ্র স্লট করবা এবং প্রতিটা স্লটের জন্য কাজের মান বের করে সবগুলোকে যোগ করে দিবা, ঠিক আছে? তাহলে তোমার ছিল কত, টোটাল কাজ বের হবে। আচ্ছা, তাহলে টোটাল কাজ যখন বের হলো, দেখো এখান থেকে ডেল্টা এক্স ডেল্টা এক্স ডেল্টা এক্স কিন্তু তোমার হচ্ছে হলো সবগুলো থেকে কমন নেওয়া যায়। তাহলে কমন যদি নাও তাহলে আমাদের থাকে হলো F1 প্লাস F2 প্লাস F3 প্লাস ডট ডট ডট। বলের মান কিন্তু তোমার এক এক পয়েন্টে আলাদা আলাদা হবে, কিন্তু আমি ক্ষুদ্র যে স্লট কাটছি, গুছি 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 করে কাটছি, সেই জিনিসটার মান সবখানে তোমার কি ফিক্সড। আচ্ছা, এরপরের লাইনে দেখো এইটার বদলে কিন্তু তোমার হচ্ছে হলো সামেশন অফ এফ আকারে লিখতে পারো, ঠিক আছে? সামেশন অফ এফ আকারে কি লেখা যায়, ঠিক আছে? আচ্ছা, তো সামেশন অফ এফ আকারে লিখলে কিন্তু কিছু কিছু লেখা থাকে। এখানে দেখবে যে কে দেওয়া আছে, তারপর এখানে কে ইজ ইকুয়ালস টু 1 দেওয়া আছে, আর উপরে এন দেওয়া আছে। কে ইকুয়াল টু 1 মানে বোঝায় এক নাম্বার পদ থেকে শুরু। যদি কে এর মান যদি 2 দেওয়া থাকতো তাহলে 2 নাম্বার থেকে হিসাব করতে হবে তোমার, এক নাম্বারটা তখন বাদ। কে এর মান যদি 3 দেওয়া থাকে তাহলে ছিল 1 আর 2 বাদ যাবে, তখন 3 থেকে স্টার্ট করতে হবে, ঠিক আছে? আর এন মানে হলো তুমি এই দিক থেকে কাটতে কাটতে কত দূর পর্যন্ত যাবা, যোগ করতে করতে কত। যদি এন এর মান 100 থাকে তাহলে এফ 99 প্লাস এফ 100 শেষ। এফ এর মান যদি 1000 থাকে তাহলে এফ 999 প্লাস 1000 এফ 1000 শেষ। এভাবে করে যাইতে হবে যত দূর যাওয়া যায়, ঠিক আছে? তো এখন কথা হলো, এই হলো মোটামুটি হিসাব আমাদের ক্যালকুলাস, যে ক্ষেত্রফল বের করা যেটা হয় সেটা মানে ক্ষেত্রফল বের করা গেল এইভাবে। তো এখন বিজ্ঞানীরা আরেকটু অলস, একটু সহজ পদ্ধতি বের করার তারা চিন্তা ভাবনা করলো। সে চিন্তা ভাবনাটা কি হলো, যে এটা যেহেতু তোমার হচ্ছে হলো ক্ষুদ্র, অনেক অনেক ক্ষুদ্র, সেজন্য বিজ্ঞানীরা একটু তাকে ডিক্লেয়ার করে দিল, লিমিট ডেল্টা টেন্স টু 0 সামেশন অফ এফ এন কে ইজ ইকুয়ালস টু 1 এফ অফ কে ডেল্টা এক্স। তো যখনই ক্ষুদ্র হিসাব করলো তার মানে বলে যাচ্ছে, কারণ ক্ষুদ্র না হলে কিন্তু এটা আবার আয়ত হবে না, একটু হলো তোমার বাঁকা হবে, এই জন্য ক্ষুদ্র বলে দিল। তাহলে আয়ত একদম অ্যাকুরেটলি বোঝা যাবে। এখন ওই যে আগের মতো কেস, এই জিনিসটা তোমাকে বারবার লিখতে হবে, এই জন্য বিজ্ঞানীরা এটার বদলে একটা টার্ম নিয়ে আসছে, সেটা হলো কত, ডিএক্স। আর এফ অফ কে থাকলোই। আচ্ছা, এবার সামেশন, সামেশনের যখন বানানটা লেখো তখন সে বানানের হচ্ছে হলো এস, এসটাকে যদি তুমি টানো, এসটাকে যদি তুমি টানো তাহলে দেখবা যে এইরকম হয়ে গেছে। এসটাকে যদি টানো তাহলে দেখতে তোমার এরকম হয়, ঠিক আছে? এটা হলো ইন্টিগ্রেশনের সাইন। তার মানে সামেশন মানে তো যোগজীকরণ, যোগ করা লাগবে, আর এটা হলো ইন্টিগ্রেশন। এই যে নিচে যেটা আছে এটা হলো লোয়ার লিমিট, উপরে যেটা আছে সেটা হলো আপার লিমিট। এটা হলো লোয়ার লিমিট আর উপরেরটা হলো কত, আপার লিমিট। এই দেখো ইন্টিগ্রেশনের টার্ম চলে আসছে। তার মানে বিজ্ঞানীরা বললো যে আমরা যদি ক্ষুদ্র কাজ বের করতে চাই, মোট কাজ বের করতে চাই, ক্ষুদ্র ক্ষুদ্র স্লটে ভাঙ্গে সেটাকে যদি ইন্টিগ্রেশন করে ফেলাই তাহলে আমার কত কাজ বের হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখানে x ইকুয়াল টু 1, তার মানে চলে যে এই পয়েন্ট, n মানে তোমার চলে যে এই পয়েন্ট লাস্টেরটা, তার মানে এখানে x1 হবে, এখানে x2 হবে, বসালে হলো, কোনো সমস্যা নাই। আচ্ছা, তো এখন বললো তাহলে আমাদের কাজ তাহলে বের করা গেল, ওকে ফাইন।
এবার আসলো আবার তোমার হচ্ছে হলো আর এক সমস্যা। সে সমস্যাটা হলো কি, যদি এখন এই যে এ বরাবর যদি পি দাও, এ বরাবর যদি ভি দাও, তার গ্রাফটা যদি এখন এরকম হয়, তাহলে সেটার জন্য আবার নতুন করে প্রমাণ করতে হবে না? তো বিজ্ঞানীরা বলো তাহলে এক কাজ করি আমরা, আমাদের ঘুরে ফিরে যেহেতু একই জিনিসই আসবে, এটা লোয়ার লিমিট এটা আপার লিমিট, আমরা এটাকে এফ এক্স দ্বারা প্রকাশ করি একটা ফাংশন আকারে। কি আকারে? ফাংশন আকারে প্রকাশ করব, যে এখানে পি থাকুক বা তোমার হচ্ছে এফ থাকুক বল, বা তোমার হচ্ছে সরণ এস থাকুক, বেগ থাকুক বা সরণ থাকুক, যেটা খুশি থাকুক সমস্যা নাই, ওইটার মানটা খালি এখানে এসে বসাই দিয়ে তাকে ইন্টিগ্রেশন করে দিলে আমাদের ফুল টার্মটা চলে আসবে। এই জন্য এটাকে পরবর্তীতে তোমাদের বইগুলাতে এটাকে ফাংশন আকারে প্রকাশ করছে। ঠিক আছে? আর নিচেরটা হলো কত লোয়ার লিমিট, আর উপরেরটা হলো কত তোমার আপার লিমিট। তো আমাদের এটা হলো ফাংশন। এখন এফ অফ এক্স, দেখো এরকম একটা অঙ্ক দেই, এখন অঙ্ক দেখে আর একটু ক্লিয়ার হয়ে যাবে। যদি তোমার হচ্ছে এখান থেকে এফ অফ এক্স এর মান মনে করো যে এক্স টু দি পাওয়ার 5 দেওয়া আছে, ঠিক আছে? কি দেওয়া আছে? এক্স টু দি পাওয়ার 5। তাহলে এখন এখানে আসে বসাও এক্স টু দি পাওয়ার 5 ডিএক্স ইকুয়াল টু, এখন এটাকে যদি ইন্টিগ্রেশন করা লাগে তাহলে সেক্ষেত্রে আমাদের ইন্টিগ্রেশন বের করার সূত্র 5 প্লাস 1 ডিভাইডেড বাই হলো কত 5 প্লাস 1 এক্স টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই হলো কত 6। ঠিক আছে? এই যে তোমার ইন্টিগ্রেশন হয়ে গেল। আচ্ছা, তারপর এই যে তোমার ইন্টিগ্রেশন কমপ্লিট। যদি এখন লিমিট দেওয়া থাকে, ধরো 2 থেকে 5 এর মধ্যে যদি লিমিট দেওয়া থাকে, তাহলে এখন কি করবা? 2 থেকে 5 এর মধ্যে যদি লিমিট দেওয়া থাকে তাহলে কাজ কি? তাহলে কাজ হলো প্রথমে আগে এই কালো কালারের যে সাপের মতো লাইন, এইটা আগে তোমাকে বের করতে হবে। ঠিক আছে? সেটা বের করার সূত্র হলো 5 প্লাস 1 ডিভাইডেড বাই হলো কত 5 প্লাস 1। তো সাপের মতো এই লাইনের কাজ তোমার শেষ, কিন্তু নীল কালার দিয়ে যে 2 আর 5 লিখছি সেটার কিন্তু কাজ করা হয়নি। ওটার কাজটা হচ্ছে এই যে এইভাবে, এটা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হয়। তারপর হলো 6, তাহলে 1/6 টাকে বাইরে রাখলা, x টু দি পাওয়ার 6। কনস্ট্যান্ট সব সময় মেইন কাজ হলো কনস্ট্যান্ট যা যা আছে কনস্ট্যান্টটাকে ভেতর থেকে বের করে নিয়ে আসতে হয়। তারপর হলো তোমার সূত্র হলো আপার লিমিট মাইনাস হলো লোয়ার লিমিট, আপার লিমিট মাইনাস হলো লোয়ার লিমিট। ঠিক আছে? আপার লিমিট হলো তোমার হলো 5, প্রথমে আপার লিমিটটা বসবে, তারপর হচ্ছে তোমার লোয়ার লিমিটটা বসবে। ঠিক আছে? আগে প্রথমে আপার লিমিট বসবে, তারপর হলো কি লোয়ার লিমিটটা বসবে। তাহলে তুমি সেক্ষেত্রে ফাইনালি ক্যালকুলেটর ইনপুট দিলে যে মানটা পাবা ওটা হলো তোমার আসল অ্যান্সার। আচ্ছা, তো এগুলো আসলে খালি দেখে দেওয়া লাগলো একটু হালকা। আমার মূলত ম্যাকলোরিনটাই দরকার ছিল। তো এগুলো মোটামুটি যারা জানো না একটু চেষ্টা করো একটু এগুলো কভার করে নেওয়ার জন্য, কারণ না হলে সমস্যা হয়। আমাদের একটা জড়তার ভ্রামক বলে একটা কথা আছে, জড়তার ভ্রামক। এই জড়তার ভ্রামক চ্যাপ্টার মানে যখন অংশটা করব, এই ইন্টিগ্রেশনটা সবচেয়ে বেশি লাগবে। এই ইন্টিগ্রেশনটা যদি না পারো, খালি এটাই, এটাকে খালি ইন্টিগ্রেশন করতে হবে। ঠিক আছে? আর অন্য কোনো নাই, সাইন এক্স কজ এক্স এগুলো কিচ্ছু নাই, বা 1/x আর একটা সূত্র যে তোমাদের লিখে দিছিলাম এগুলা, বা সাইন এক্স লন এক্স, এটা কোনো কিছুই তোমার হচ্ছে ইন্টিগ্রেশন করার দরকার পড়ে না। আমার শুধু দরকার পড়ে এই যে এইটা। তো এখন এই সিম্পল একটা জিনিসের জন্য তো তোমার হচ্ছে আসলে যদি বলো যে ওই টপিকটা বাদ দিয়ে যাবো, ভাল লাগে না, কঠিন অনেক, তাহলে আসলে তোমার জন্য এটা আসলে বোকামির বিষয় হবে আর কি। ঠিক আছে? কারণ জড়তার ভ্রামক থেকে মোটামুটি অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন আসে। তো যাই হোক, আমাদের মোটামুটি ইন্টিগ্রেশন আর ক্যালকুলাস সম্পর্কে একটু হালকা পাতলা আইডিয়া দিলাম। এই পার্টটা আসলে ম্যাথে তো টিচার আরো অনেক ভালো করে দিবে। তো তোমাদের কোনো কনফিউশন থাকলে বা কোনো একটা টপিক নিয়ে বললে বলো, আমি তাহলে সেটা নিয়ে একটু আলোচনা করে দিই। তুমি যে প্রশ্নটা করলা সেটা হলো যে এইরকম, এরকম না, যে গুণ আকারে আছে, এইখানে আসলে তোমার হচ্ছে এক্স এর সাপেক্ষে এক্স কে তোমার হচ্ছে ডিফারেন্সিয়েশন করতে হয়, আর বাকি যা থাকে সেগুলো সবগুলো কনস্ট্যান্ট। তো আসলে কনস্ট্যান্ট না, ওগুলো তো তোমার ডিফারেন্সিয়েশন করতে হয়, সেটা ম্যাথে আছে তোমাদের পর্যায়ক্রমিক অন্তরীকরণের ক্ষেত্রে। আমাদের এই সূত্র, হ্যাঁ হ্যাঁ, এটা আসলে মূল নিয়ম হলো তোমার হচ্ছে এটা হলো ইউ, এটা হলো কত তোমার ভি, গুণের সূত্র। আর গুণের সূত্রটা করার নিয়ম হলো
একটাকে ইউ কে বাইরে রেখে ভি কে ডিফারেন্সিয়েট করবা, প্লাস ভি কে বাইরে রেখে যে এক্স স্কয়ার কে বাইরে রেখে ইউ কে ডিফারেন্সিয়েট করবা। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো তোমার এক্স এর সাপেক্ষে এক্স স্কয়ার কে যদি ডিফারেন্সিয়েট করো তাহলে 5 ইনটু হলো তোমার হলো কত 2x প্লাস এক্স স্কয়ার যদি থাকে এটাকে ডিফারেন্সিয়েট করলে আবার 0 হয়ে যায়। কেন এখন 0 হয় তার কারণটা কি যদি ব্যাখ্যা চাও তাহলে সেক্ষেত্রে দেওয়া যায় এইভাবে, x টু দি পাওয়ার 5 এখানে কত x টু দি পাওয়ার 0 আছে, ঠিক আছে, তাহলে 5 টাকে বাইরে করে এইভাবে দিয়ে আসো। 0 হয় তার কারণটা হলো এখানে দেখে দিচ্ছি। এখন দেখো এখানে n এর পাওয়ার কত 0 না, তাহলে 0 x টু দি পাওয়ার কত 0 মাইনাস 1। তো যাই হোক এখানে তো গুণের মধ্যে তোমার 0 আছে, তাহলে টোটালটাকে গুণ করলে 0 চলে আসে। ঠিক আছে, এজন্য কনস্ট্যান্টকে যেহেতু ডিফারেন্সিয়েট করলে 0 আসে, আমরা এক লাইন স্কিপ করে ডিরেক্টলি তোমার এইখান থেকে এটা লিখি। আর যদি কোনো কারণে তোমার যদি এইরকম না থাকে, অঙ্ক যদি এরকম না থাকে, যদি এরকম থাকে এক্স ওয়াই এ আকারে যদি তোমার গুণ আকারে থাকে, তখন কিন্তু তোমার এক্স এর সাপেক্ষে এক্স কে ডিফারেন্সিয়েট করতে পারবা, কিন্তু ওয়াই হলো তোমার কনস্ট্যান্ট এখানে ধরা হয় না। প্রথম অবস্থায় যখন ভেক্টরের ক্ষেত্রে কে করছো কনস্ট্যান্ট ধরে নিয়ে করছো, কিন্তু আসলে কনস্ট্যান্ট না ওগুলা। ঠিক আছে, ওইগুলো করার নিয়ম, যখন তুমি হচ্ছে ওয়াই কে বাইরে রাখলা এক্স কে ডিফারেন্সিয়েট করবা, প্লাস তুমি হচ্ছে এক্স কে বাইরে রাখলা, এই যে এটা আবার কাটাকাটি নাকি, এটা কিন্তু কাটাকাটি না রে, এক্স এর সাপেক্ষে এক্স এর সাপেক্ষে এক্স কে ডিফারেন্সিয়েট করলে 1 হয়, 1 প্লাস হলো এই যে এটা, এই আকারে তোমাকে লিখতে হবে, এই আকারে লিখে রাখতে হবে তোমার। ঠিক আছে, ওটাকে ডিফারেন্সিয়েশন করা যায় না, ওটা ওইভাবেই থাকবে। তো যাই হোক এই হলো মোটামুটি আমাদের এখনকার অঙ্ক। দেখো আর যদি শুধু সমস্যা থাকে তাহলে আমাকে জানাইও, কোনো সমস্যা হলে। ঠিক আছে, তাহলে আজকের মতো ক্লাস এখানে থাকলো।